হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব, পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না বললেন ফয়জুল করিম। আর রয়েছে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় এবার জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আলোচনা করব। আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে বলেন সিসি। আপনাদের জানিয়ে দেব, বিএনপি কর্মীদের পুজো মণ্ডপের নিরাপত্তার রক্ষার আহ্বান এবার ফখরুলের। আরও রয়েছে, জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে বললেন রিজভী। এদিকে আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবে না বললেন রফিকুল ইসলাম খান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাজাকাররা আবার মাথা জড়া দিয়ে উঠেছে বললেন সেলিমার রহমান। আপনাদের জানিয়ে দেব, আওয়ামী লীগের চ্যাপ্টার এ দেশে ক্লোজড বললেন সার্জিস আলম। বিস্তারিত আলোচনা করব। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়েই আপনারা দেখতে পারবেন বলেন আসিফ নজরুল। গ্রহণযোগ্য নয় যেন বিভেদ তৈরি করা হচ্ছে বলেন বিএনপি নেতা রফিক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা করছে তারাও জানে এই পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও একটি চক্র দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোসাইটি অফ ফার্মাসিস্ট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। রফিকুল ইসলাম বলেন, ইসরায়েল সহ যে দেশগুলোয় পিআর পদ্ধতি আছে সেখানেও এটি বিতর্কিত। আপনি আপনার ভোট দিয়ে যে প্রতিনিধিকে নির্বাচন করবেন তার নিজ এলাকায় কাজ করার সুযোগ না থাকলে সেই পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে না। পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে এই অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গত 16 বছরে এত মানুষ শহীদ হলো, গুম হলো, সেই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে। তাদের উদ্দেশ্য কি পেছানোর শক্তি করা, তা আমাদের ভাবতে হবে। বাংলাদেশের ওষুধ শিল্পে ফার্মাসিস্টদের অবস্থান উল্লেখ করে ডক্টর রফিক বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প আজ সারা বিশ্বে সমাদৃত। এই অর্জনের অন্যতম দাবিদার দেশের ফার্মাসিস্টরা। তিনি বলেন, দেশের মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় 70% রোগীদের নিজেদের পকেট থেকে খরচ হয়। ওষুধের যথেষ্ট ব্যবহার যেমন রোগীদের খরচ বাড়াচ্ছে, তেমনি চিকিৎসকের প্রেসক্রিপশনের বাইরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক ভয়াবহ সংকট হিসেবে। এদিকে কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণীরা রাজনীতিতে টিকতে পারেন না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি না বদলালে নারী ও তরুণদের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দল নেতা, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, রাজনীতিতে তরুণেরা প্রবল আগ্রহ দেখালেও কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তারা টিকে থাকতে পারেন না। অন্যদিকে নারীরা সাইবার বুলিং সহ নানা প্রতিবন্ধকতার মুখে রাজনীতি থেকে পিছিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্থাৎ BIIS অডিটোরিয়ামে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা শীর্ষক গোল টেবিল সংলাপে বক্তারা এসব কথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সেন্টার অফ গভর্নেন্স স্টাডিজ অর্থাৎ CGS আয়োজন করে। আলোচনায় সাম্প্রতিক গণ অভ্যুত্থানে নারী ও তরুণদের রূপান্তরমূলক ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্থিতিশীলতা, গণতান্ত্রিক বৈধতা এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী শাসন কাঠামোকে শক্তিশালী করবে। জাতীয় সংসদে নারীদের আসন বাড়ানোর কথা ঐক্যমত্য কমিশনে বলেছেন উল্লেখ করে কমিশনের সদস্য বাদিউল আলম মজুমদার বলেন, বিভিন্ন কারণে নারীরা প্রতিনিধিত্বশীল অবস্থানে আসতে পারে না। তিনি বলেন, আমরা নারীর আসন সংখ্যা বাড়াতে চাই। 100 আসন নারীদের জন্য হবে এবং এটি রোটেশন পদ্ধতিতে হবে। আমি মনে করি রোটেশনাল সিস্টেমটা হলো ভালো পদ্ধতি। তরুণদের বিষয়ে জাজমেন্টাল অর্থাৎ আগে থেকে স্থির চিন্তা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জাহিরউদ্দিন স্বপন। তিনি বলেন,
আমরা সবসময় তরুণদের নিয়ে বিচারধর্মী বা জাজমেন্টাল চিন্তা করি, কিন্তু নেতৃত্বের প্রকৃত প্রক্রিয়া হলো তরুণ ও প্রজ্ঞার সমন্বয়। একটি রাজনৈতিক দলের বা রাষ্ট্রের নেতৃত্ব কেবল অভিজ্ঞতার ভারসাম্য থাকলেই চলবে না, তরুণদের উদ্যম ও নতুন ভাবনারও জায়গা থাকতে হবে। আমাদের গণতন্ত্র যদি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হতে চায়, তবে এই সংমিশ্রণ ছাড়া উপায় নেই। নারীর অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন, নারীদের কথা উঠলেই আলোচনাটা শেষ হয় হয়তো কোটা কিংবা সহানুভূতির জায়গায়, কিন্তু বাস্তবে নারী এবং সংখ্যালঘুদের ক্ষমতায়ন করতে হলে তাদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের ছাত্র জনতার আন্দোলনকে ভারতও পছন্দ করেনি, ফলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ভুয়ো প্রতিবেদন উত্তেজনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ভারত থেকে প্রচুর ভুয়ো খবর এসেছে। ছাত্র জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচারণা চালানো হয়েছে। ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যা তৈরি করেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। সার্ক প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সার্ককে পুনর্জীবিত করতে হবে, তাতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসাবে কাজ করবে। তবে নয়াদিল্লির রাজনীতিক প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। 15 বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় 12,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদিকে ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু গত 16 থেকে 17 বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। তবে যারা ফ্যাসিবাদের দালালি করছে এবং গুম খুনের সাফাই গিয়েছে, সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এমন একটি দায়িত্বশীল পত্রিকার সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্য বলার একটি স্পেস থাকা দরকার। অভিযোগ করে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম খুনকে আড়াল করেছে এবং ভিন্ন মতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করছে। শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন। ইতিহাস টেনে এনে রিজভী বলেন, ফ্যাসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশে গণতন্ত্র বিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ডাকসু নির্বাচনে ব্যালট পেপার নীল খেতে ছাপা হচ্ছে, এমন সন্দেহ অমূলক নয়। অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানিকর। তিনি আর বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে তিনি দৈনিক বার্তাকে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর হিসাবে গড়ে তুলতে সম্পাদক মাহমুদ আনোয়ার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এদিকে হিন্দু মুসলিম মিলে এই দেশকে রক্ষা করতে চাই বললেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশের জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হিন্দু মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই, কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবিলা করতে পারে না